আমাদের সাথে আলোচনায় আছেন দুজন অতিথি। প্রথমজন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। দ্বিতীয়জন ডাক্তার জাহেদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব জাহেদুর রহমান আপনাকে দিয়ে। শুনছিলেন নিশ্চয়ই যে এই মুহূর্তে সবচেয়ে জোরে সোরে যে আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনটা আসলে কেমন হবে, তার নিরাপত্তা নিয়ে সবার খুব উদ্বিগ্ন। সবচেয়ে বড় বিষয়, ডক্টর ইউনূস নিজেই একটা সব দলকে ডেকে যে কথা বলেছেন, সেখানে বলেছেন শরীফ ওসমান হাদির ওপর যে হামলা, এই ষড়যন্ত্র একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং একটি শক্তিশালী নেপথ্য শক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কাজ করছে। ধন্যবাদ আপনাকে। নেপথ্য শক্তিকে তো আর দেখা যায় না। আমি না ইদানিং যাদেরকে দেখা যায় তাদেরকে নিয়েও কিছু প্রশ্ন তুলতে চাই। যেমন ধরুন, ওসমান হাদি আহত হয়েছেন, উনি মৃত্যু পথযাত্রী। যতটুকু বোঝা যায়, জানা যায়, তার সাথে ওখানকার খোঁজ খবর রাখা। এবং আমি গতকাল প্রধান উপদেষ্টা যে স্ট্যাটাস দিয়েছেন যে সিঙ্গাপুরের একজন মন্ত্রী তাকে দেখে তাকে যেভাবে ফোন করেছেন এবং উনি শেষ বাক্যে দেশবাসীকে শান্ত থাকা এবং তার জন্য দোয়া করার কথা বলছেন। শান্ত থাকার কথাটাকে আমি পিক করতে চাই। দ্যাট মিনস আমরা সম্ভবত খুব যে কোনো মুহূর্তে একটা খারাপ খবর পেতে পারি। তো এটা নিয়ে আমাদের ক্ষুব্ধতা আছে। মানে ওসমান হাদির একটা অবিশ্বাস্য ঘটনা আমরা খেয়াল করব। আওয়ামী লীগের কিছু লোকজন এটাকে সেলিব্রেট করছে, আমরা ফেসবুকে দেখেছি। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থন করে, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। এর বাইরে দলমত নির্বিশেষে ওসমান হাদির যে পলিটিক্যাল স্ট্যান্স, তার পলিটিক্সের যে বহিঃপ্রকাশ, এটা নিয়ে কিন্তু অনেকের সমালোচনা আছে, ছিল, থাকে, একটা গণতান্ত্রিক সমাজে থাকে। কিন্তু হাদির জন্য ফিল করেনি, দুঃখ পায়নি, কষ্ট পায়নি। হাদির এক্সপ্রেশন নিয়ে সমস্যা ছিল দুটোই। একটা হলো রাজনৈতিক অবস্থান, তিনি এক ধরনের মধ্যডান থেকে শুরুর দিকে এক ধরনের উগ্র ডানপন্থার রাজনীতি যেরকম সেরকম করছিলেন, পরবর্তীতে সেখান থেকে তিনি সরে আসছিলেন এবং তার রাজনৈতিক রেটরিকের ক্ষেত্রে তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, বিশেষ করে তার কথায় স্ল্যাংয়ের ব্যবহার ছিল। এখন এগুলো নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন। কিন্তু প্রত্যেকটা মানুষ তার এই হত্যা চেষ্টায় তীব্র দুঃখ কষ্ট পেয়েছেন। ওই যে বললাম, আওয়ামী লীগের লোকের বাইরে তারা ক্ষুব্ধ হয়েছেন যৌক্তিক কারণে। কিন্তু এটা রিয়াকশন আমরা কিভাবে করবো, দ্যাট ম্যাটার্স। এখন খেয়াল করবেন, এটাকে কেন্দ্র করে এখন যদি এরকম হয় যে আমরা ভারতের হাই কমিশনকে গতকাল মাত্র ঘেরাও করতে গেছে, বাধা দেওয়া হয়েছে, বলছেন ঢুকে যাব। আল্লাহ না করুক হাদির যদি মৃত্যু সংবাদ এসে হাজির হয়, আমরা কি ওখানে একটা বড় খেওস পাবো? আমি একটু যোগ করতে চাই, কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন সম্ভবত খারাপ খবরটা হয়তো আমরা বেশি দেরি হবে না। একটা বিষয় একটু যাই ভাই, হাদি সবসময় কথায় বক্তব্যে তার স্ল্যাং ছিল, সেটা ঠিক আছে। হাদি ইন্ডিয়ান যে সেন্টিমেন্টটা, সেটাকে সবসময় বেশি ব্যবহার করতেন। আমার প্রশ্ন হলো, এই যে এখন পর্যন্ত যে খবরগুলো এসছে তাতে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত সত্য মিথ্যা বলা হয়নি, যে যারা হাদিকে আক্রমণ করছে তারা ভারতে অবস্থান করছে। আচ্ছা, এবং আরেকটা বিষয় যে এই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে উস্কানিগুলো দেয়া, তারা ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা ভারতের এমবাসির দিকে যাচ্ছে, এটা কি খুব বেশি অমূলক? আমি একটা কথা খুব সোজা সাপটা বলি। ধরুন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, আমরা জানি, তার মুখ বন্ধ করবে না, এগুলো অপরাধ। মানে আমি প্রায় বলি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়া অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু তার মুখ বন্ধ করা উচিত ছিল। এটা অ্যাটলিস্ট আমরা চাইছিলাম। 30,000 নেতা কর্মী যারা বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত, ধরুন ও দিল না, একটাও দিল না। এবার আমি কি এখন হাই কমিশন ভেঙে দেবো, ভেতরে ঢুকে যাব? আমি একটু আসি, খেয়াল করি আমার পয়েন্টটা কোন জায়গায়। ভারত আমার যে জায়গায় কমপ্লাই করছে না, সেটা তো আমার হাতে নাই। আমাদের চাপ, আমাদের সরকার কিন্তু বেশ, মানে তাদের হাই কমিশনারকে ডেকে বেশ শক্তভাবে যৌক্তিক কথাবার্তা বলেছেন। ওরা স্টেটমেন্ট দিয়েছে, আমাদের হাই কমিশনারকে তলব করেছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকাল খুবই টাফ ভাষায় সেটাকেও তিনি ডিনাউন্স করেছেন। তো সবই আছে। এখন যদি না করে, আমি এখন হাই কমিশন আক্রমণ করব না, আমি সাইলেন্স ভেঙে দেওয়ার রেটরিক করব কেন? বলছি ভাই, ভারতেরটা তো আমাদের হাতে নাই। আমরা কি পারি, এটাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যাতে খেওস না হয়। ধরুন, এখন জুমার কথা যেটা বলছিলাম, তিনি আহ্বান করছেন, এখনো তার মৃত্যু ঘোষিত হয় নাই, যে স্বাধীনতাকামী মানুষকে শাহবাগে চলে আসতে হবে এবং সারা দেশ অচল করে দিতে হবে খুনিরা ধরা পড়া পর্যন্ত। আমরা কোন সময় দাঁড়িয়ে কথা বলছি? আমরা একটা নির্বাচনের তফসিল হওয়ার পর কথা বলছি। হাদি কিন্তু অনেকে অ্যানার্কিস্ট, নানান চিন্তা ছিল। হাদি খুব সুন্দরভাবে নির্বাচনে ঢুকে গিয়েছিলেন এবং একদম অসাধারণ একটা নির্বাচনী ক্যাম্পেইন, তার মতো করে মুড়ি বাতাসার ক্যাম্পেইন
আমাদের চোখের সামনে এগুলো আছে। ফজরের নামাজ পড়ে এই যে উনি হয়তো বিপদে পড়লেন এই কারণেই, একা একা ঘুরে বেড়াচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ফজরের নামাজের পর থেকে এক এক গলিতে হাঁটছেন, মানুষের সাথে কথা বলছেন। সো উনি তো নির্বাচনের মধ্যে ঢুকে গিয়েছিলেন। উসমান হাদিকে যদি জিজ্ঞেস করার স্কোপ থাকতো যে এমন কিছু হওয়া উচিত কিনা যেটা নিয়ে নির্বাচন প্রশ্নের মুখে পড়ে। সো আমাদের হাতে যে জিনিসটা আছে এইটা ইম্পর্টেন্টের কথা বলছি। ভারতকে আমরা আমাদের চাপ দেব, বলবো রাষ্ট্রীয় পর্যায় থেকে, জনগণের পর্যায় থেকে, কিন্তু আমাদের হাতে যেটা আছে আমরা যেন সেটা না করি। সেই জন্য বলছি আমরাও কেউ কেউ মনে হয় এটা নিয়ে একটা কেওস তৈরি দেশের মধ্যে হয়ে যাক, সেটাও চাইছি, বা অ্যাটলিস্ট কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা ভয়ের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, এটা আমার হাতে কন্ট্রোল করার স্কোপ ছিল, এটা আমার হাতে আছে, ভারত আমার হাতে নাই পুরো। না, ভারতের বিষয়টা পারতেন, এই যে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো প্রার্থীদের পক্ষ থেকে এমন মানে অনেকগুলো আবেদন এসছে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। এর সাথে যুক্ত হয়েছে অনেকে সরে গেছেন নির্বাচন থেকে। জি, তো এই জায়গাটায় আপনি যে বলেন নিরাপত্তাহীনতা যে নির্বাচন, সরকার কি সেই জায়গাটাতে নিশ্চিত করতে পেরেছে? এখনো না, এবং আমি বিশ্বাস করতে চাই এই ঘটনাটার পর, উসমান হাদির ঘটনার পর সরকার অন্তত সিরিয়াস। এটা খুবই দুঃখজনক কথা যে আপনার সিরিয়াস হওয়ার জন্য একজন মানুষকে প্রায় মৃত্যু বা মৃত্যুর দিকে চলে যেতে হলো, অথচ এগুলো তো আগেই প্রেডিক্টেবল ছিল। আমরা কি এই আলাপ আলোচনা করি নাই যে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে? হাদি নিজে জানিয়েছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তিনি আল্লাহর উপরে আস্থা রেখে বলছেন চলে গেলে চলে যাবো, কিন্তু উনি যে হুমকি পাচ্ছিলেন এটা তো অন রেকর্ড কথা আছে। সুতরাং সরকার তো ব্যবস্থা আসলে নেয় নাই। তো আমি এখন অন্তত এইটুকু মন্দের ভালোর কথা বলছি যে এই ঘটনার পর অন্তত সরকারের একটু বোধোদয় হোক, সরকার যেন এটাকে নিয়ে একটু কাজ করে। জনাব রাজ্জাক, আপনার কাছে আসবো, মানে শক্তিশালী নেপথ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কাজ করছে, নির্বাচন ভুলুণ্ঠিত করার কাজ করছে, এবং প্রার্থীরা যে সংকটে আছে, তো সেইটা কি হাদিকে গুলি করার পর রাষ্ট্র জেনেছে বা সরকার জেনেছে, এর আগে জানে নাই? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক। আমাদের ভিতরে একটা ভালো বন্ধুত্ব আছে, মতবিরোধ থাকতে পারে, বন্ধুত্বে ঘাটতি চলুক, নেই। মতবিরোধ চলুক, এটাই গণতন্ত্র। না, বিষয়টা হচ্ছে কি জানেন, দেখেন আমাদের তো এখন একটা নির্বাচনে আমরা যাচ্ছি, আর যে কোনো দেশ এর ক্ষমতাটা নির্বাচিত সরকারের থাকতে হয়, এটা আমরা বিশ্বাস করি। আর বিশ্বাস না করলেও আলটিমেটলি, আমি বিশ্বাস না করলেও ওই প্রক্রিয়ায় থাকতে হয় ক্ষমতাটা, এটা সত্য। এখন আমি যদি আপনাকে বলি নির্বাচন চায় না, নির্বাচন নিয়ে শঙ্কা, এগুলো কিন্তু আছে। আপনি ধরেন এখন যদি হাদির রেফারেন্স পরে আনি, আপনি নর্মাল কোর্সে আসেন যে একটা রোগীর একটা অপারেশন হবে, মাথায় হোক বা হার্টে হোক, যেখানেই হোক, তারা কিন্তু রোগীটাকে স্টেবল করতে হয় যে সেই অপারেশনের লোডটা নিতে পারে কিনা, তার বডি পারমিট করে কিনা। যেমন ধরেন হাদি এখন সিঙ্গাপুরে আছে, তাকে এমনও শুনছি পত্রিকায় নিউজ আসছে ওখান থেকে লন্ডন নেয়ার একটা চিন্তা ভাবনা চলছে, বাট তার ব্রেন তো ইনঅ্যাক্টিভ এই মুহূর্তে, তার বডিটাও আনস্টেবল, মানে শরীরটাও যদি স্টেবল হয় তারপর হয়তো একটা চিন্তা ভাবনা করবে। তার মানে কি? তার মানে হচ্ছেই তার মাথাটাকে যদি আপনি নির্বাচন ধরেন, বডিটাকে যদি নির্বাচনের মাঠ ধরেন, তার মানে হচ্ছে বডিটাকে স্টেবল করে অপারেশনটা করতে হবে। আর আমি যদি ডাক্তারি ভাষায় বলি, করেন না কেন অপারেশন, আমাকে বলা হচ্ছে তার বডি স্টেবল হতে হবে। আপনি নির্বাচন করবেন, নির্বাচন করার আগে মাঠটা তো স্টেবল হতে হবে। হাদি তো নির্বাচনের মাঠে গুলিটা খাইছে, কে মারলো না মারলো সেটা পরের চ্যাপ্টার, গুলিটা কিন্তু নির্বাচনের মাঠে খাইছে। তো নির্বাচনের মাঠে যদি সে খায়, কালকে তো আরেকজনও খেতে পারে। সুতরাং আমি ওই বডি দিয়ে বললাম, বডি স্টেবল হয়ে যেমন অপারেশনটা করা যায়, ঠিক তেমনি আমি নির্বাচনের মাঠটাকে স্টেবল করে আপনাকে নির্বাচন করতে হবে। দিস ইজ প্রি কন্ডিশন। নির্বাচনের শর্তই এইটা। এখন আপনি মানেন কি মানেন না, পারেন কি পারেন না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। সেটার কোনো সম্ভাবনা দেখছেন? কোনটায়? নির্বাচনের মাঠটা স্টেবল হওয়ার? হ্যাঁ। আচ্ছা, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত দেখছি না। কেন দেখছি না? আপনি ধরেন মোটামুটি, আমরা কিন্তু অতীত জরিপের উপরে বলবো, সামনের নির্বাচনের ফলাফল কি হবে আমরা জানি না, কিন্তু অতীতের রেকর্ড যদি আমি দেখি, তাহলে নির্বাচন হলে মনে করেন এখনো আমরা বুঝতে পারি কে ক্ষমতা আসতে পারে। কয়টা সিট পাবে না পাবে সেটা ভিন্ন কথা। তো নির্বাচনে তার তো বিজয় মোটামুটি নিশ্চিত যে দলটার। তাদের দলের নারায়ণগঞ্জের একজন প্রার্থী, উনি নারায়ণগঞ্জ 5-এর, উনি শঙ্কাবোধ করছেন এবং ঘুরে ফিরে যেভাবে কথা বলছেন তাতে তার জীবন নাশের ব্যাপারেও সে চিন্তিত হয়ে গেছে। বিষয়টা কেন?
এই যে সে আতঙ্কিত হইল, সে আতঙ্কিত হচ্ছে কেন? তাকে নমিনেশন দিচ্ছে, সেখানে যে সে একাই নমিনেশন পাওয়ার যোগ্য তা নয়, ওইরকম বড় দলে আরও আছে। তাহলে সে শঙ্কাটা কেন? তাকে কি কেউ হুমকি দিছে? সে তো ডিসক্লোজ করে নাই। যদি হুমকি দিয়ে থাকে, কে দিবে তাকে হুমকি? এক, নির্বাচন বানচাল করার গ্রুপ হতে পারে, আর নয়তো তার দলের অন্য যিনি পাওয়ার যোগ্য সে আউট হয়ে গেলে ন্যাচারালি তার কাছে যাবে। প্রতিপক্ষ তো হতে পারে, আমি সেটা তো বললাম, রাজনৈতিক প্রতিপক্ষ। ওটাই তো আপনি বললাম। দলের প্রতিপক্ষের কথা বলছেন, রাজনৈতিক বললামই তো, ওই যে নেপথ্য থেকে হুমকি দিতে পারে যে নির্বাচন বানচাল করতে চায়। না, তার অপোনেন্ট প্রার্থী ধরলাম উনি যদি বিএনপি হয়ে থাকে, জামাতের প্রার্থী হুমকি দিতে পারে না? আমার কাছে মনে হয় না, কারণ জামাত সেই অবস্থানে যায় নাই। আমি 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 জামাত বিরোধী বা হয়তো জামাত শুনলে মনে করবেন তার বিরোধিতা করতেছি, তা না। আমাদের অতীতের যে রেকর্ড, তাতে বিএনপির প্রার্থীর সামনে আজকে তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অবস্থায় আমি মনে করি না। সুতরাং ওখানে যাচ্ছি না। আরেকটা কথা বলি আপনাকে, অন্য কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, অন্য কেউ, সেই জায়গাটা আমি বলবো কারা বানচাল করতে চায়, কেন করতে চায়, এটা আপনি মিলিয়ে নিতে পারেন পরিষ্কার। নির্বাচন বানচাল কারা করতে চায়? এক নম্বর হইল, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। সেই ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত ইউনূস সরকার আছে। হ্যাঁ, নির্বাচন যদি 12 তারিখ হয়ে যায়, 13-14 তারিখ ওনার বিদায়। তাহলে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা আর কি আমাদের, ওনাকে ফেব্রুয়ারি পর্যন্ত যে শক্তিটা মেনে নিতে পারবে না, তারা নির্বাচন বাতিল করতে চাইতে পারে। বাতিল মানে নির্বাচন বাতিল করা তাদের কাছে জরুরি না, তাদের কাছে পরিস্থিতি ঘোলাটে করা যাতে মানে সে চলে যেতে বাধ্য হয় নির্বাচন না দিয়ে। আর নয় সবাই যদি নির্বাচন চাইতো যে ইউনূস সাহেব তো চলে যাবেনই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরতে বাধা কোথায়? অর্থাৎ যাদের কাছে নির্বাচনটা মুখ্য নয়, ইউনূস অপসারণটা মুখ্য, তারা আনস্টেবল করতে চাবে সিচুয়েশনটা প্রতি মুহূর্তে। কারণ তাদের কাছে নির্বাচনটা মুখ্য নয়, ইউনূসের অপসারণটা মুখ্য। তারা নির্বাচন বানচাল করতে চায় কেওয়াস করে, যাতে উনি চলে যেতে বাধ্য হয়। আরেকটা কথা বলি, নির্বাচন চাচ্ছে কারা? যারা নিশ্চিত মোটামুটি যে এই কম্পিটিশনে আমাদের বিজয় হবে, তারা যে কোনোভাবেই নির্বাচনটাকে বানচাল করতে চাইবে না। কেন চাইবে না? কারণ আমার তো ভাই ফলাফলটা আমার হাতে। আর দেশের ভিতরে এরকম কেউ আছে যারা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে চলে যেতে চায়? আমি বলতেছি তো কারা আছে সেটা পরে বলছি। আমি প্যাটার্নটা দিচ্ছেন। হ্যাঁ, 3টা ভাগ দিচ্ছি। এক, যারা ইউনূস সরকারকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে না পারবে, তারা চাইতেছে গোলযোগ করে তাকে সরিয়ে দেওয়া। আর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কথাটা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়, যারা নির্বাচনে বিজয়ী হবে বলে আশাবাদী, তারা যে কোনোভাবে ছলে বলে কৌশলে সে চাইবে এই নির্বাচনটা হোক। আর এক শ্রেণী আছে যারা নির্বাচন নাও চাইতে পারে, কিন্তু ইউনূস অপসারণ চায় না। তারা চায় কোনটা? নির্বাচন না হলে ইউনূস সাহেব যাতে থাকে। আমি বুঝাইতে পারছি? 3টা খাত। এখন আসেন, তার মানে কি, মাঠে যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে, তারা কিন্তু কেউ ইউনূস অপসারণ চায় না। একটা দল চায় 12 তারিখের পরে উনি চলে যাক নির্বাচন দিয়ে, আরেকটা দল চাচ্ছে নির্বাচন যদি না হয় তাহলে আপনারা লম্বা সময় থাকেন। আর যারা পরাজিত শক্তি, যারা ইউনূস সাহেবকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারবে না, তারা করবে টার্ময়েল সিচুয়েশন, যাতে নির্বাচন হোক কি না হোক ওনাকে যত দ্রুত সরানো যায়। সেখানে আপনার প্রস্তুতি কি? কার প্রস্তুতি? সরকারের। এই তো কথা, সরকারের প্রস্তুতির কিছু নাই। ইনফ্যাক্ট কেন আমি বলি, ইউনূস সাহেব এই প্রশাসনের ব্যাপারে যদি বলেন বা নির্বাচনের ব্যাপারে বলেন, উনি কিন্তু ফুল স্টপ হয়ে গেছেন। ওনার কাছ থেকে আপনি কেউ আশা করেন না। এখন দেশ জাতি সিদ্ধান্ত নিবে। আমি বলে দিচ্ছি, উনি প্রশাসনিকভাবে উনি ফুল স্টপ, উনি আর কিছু করতে পারবেন না। এটা আইনের কথা বলছেন? হ্যাঁ, এটা আইনের কথা। নো 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 নো, উনি ব্যর্থ। তফসিল ঘোষণা করবার পরে আর কিছু করার থাকে না? না, ওইটা না, উনি ব্যর্থ না। আমি বলতে চাচ্ছি, এই কথাটা আমি বারবার বলি, এই জন্য আমাদের জাতির জানা দরকার, প্রতিটা রাজনৈতিক দল বলে যে ইউনূস সাহেবকে কোঅপারেট করছে, প্রতিটা রাজনৈতিক দল বলে যে প্রশাসনও তাকে কোঅপারেট করছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ব্যর্থতায় দায় সরকারকে নিতে হয়, কিন্তু আমি সরকার ব্যর্থ আমি দেখতেছি। তাহলে আজকে হাদি গুলি খাইছে, কালকে যদি আরেকজনে গুলি খায়, পরশুদিন যদি আরেকজন খায়, তাহলে কি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেশবাসী তাকায় তাকায় দেখব নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখ হবে, এর আগ পর্যন্ত যা খুশি তাই হোক, এবং এটার জন্য কিছু করা যাবে না? প্রশাসনিকভাবে আমি তো ইউনূসকে ব্যর্থ বলতেছি, তাহলে আমাদের রোলটা কোথায়?
আমি এই জন্য বারবার বলি, আজকে একটা কথা বলে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, আমি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করতে চাই যে আপনারা ইউনূস সাহেবের সাথে একবার বসেন, বৈশা তাকে প্রশ্ন করেন যে কি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে পুলিশ আছে, তারপরেও আপনার লুট করা অস্ত্র উদ্ধার হয় নাই, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার হয় সেগুলো হয় নাই, আপনি কি ওদেরকে নিষেধ করেছেন যে তোমরা অস্ত্র উদ্ধার করো না, কিংবা আপনি উদ্ধার করতে বলছেন ওনারা শোনে না? এই প্রশ্নটা সরাসরি তাকে করা উচিত, 1 নম্বর। তাহলে দেশবাসী জানবে আমরা কিন্তু ব্লেম গেমে আছি। ব্লেম গেম কি? ইউনূস ব্যর্থ, ইউনূস ব্যর্থ, ইউনূস ব্যর্থ। তো ইউনূস সাহেব তো ব্যর্থ, আমি মানতে ফুল স্টপ দিয়ে দিলাম। তো আমরা কি ফেব্রুয়ারি পর্যন্ত আরো যদি মানুষ আহত হয়, নিহত হয়, সেটা মেনে নেব কিনা? রাজনীতিবিদদের কাজ হলে সেখান থেকে উদ্ধার আমার কথা মেনে নেওয়ার বিষয় না, আমি না 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 আমি শেষ করি। মেনে নেওয়ার বিষয় না, আমি বলি যেটা এখন আমি এই প্রশ্নটা করতে বলছি, তাহলে আমাদের কাছে দেশবাসীর একটা চিত্র আসবে যে ঘাপলাটা কোথায়। আপনি ইউনূস সাহেব বলেন, আপনি কি বলেছেন যে এই অস্ত্র উদ্ধার করতে নিষেধ করেছেন, নাকি করতে বলছেন? করছেন। আমার কাছে এই প্রশ্নটা করতে অসুবিধাটা কোথায়? আমার কাছে প্রশ্নটা খুব সহজ, যে আপনি ডিঙ্গি নৌকা দিয়ে মহাসাগর পার হওয়ার চেষ্টা করছেন কিনা। কোন ডিঙ্গি নৌকা দিয়ে? আমি আবার বলছি যে আপনি এখন পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য যে সমস্ত আয়োজন দরকার, সেই সমস্ত কোনো আয়োজন নাই, এর উল্টো দিকের আয়োজনগুলো আছে। এখন প্রশ্ন হলো এই যে এখন পর্যন্ত আমি একটু যাইতে আপনি বলবেন যে এখন পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠু করবার জন্য যে সমস্ত আয়োজন দরকার, সে সমস্ত আয়োজন দেখেন কিনা? একটা অভ্যুত্থান পরবর্তী দেশে যে সমস্যাগুলো হয়, মানে অস্ত্র লুট হয়ে গেছে, বিভিন্ন গ্রুপ দ্বারায়, উপগ্রুপ দ্বারায়, তারা এখন পর্যন্ত আছে, প্রতিবেশী রাষ্ট্র আছে, ওখানে তাদের এখান থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা আছে, প্রত্যেকে যে এই নির্বাচনের জন্য বড় ধরনের হুমকি, সেই হুমকি মোকাবেলা করবার মতো এই মহাসাগর, হুমকির যে মহাসাগর, এইটা অতিক্রম করার মতো সরকারের কাছে কি জাহাজ আছে নাকি ডিঙ্গি নৌকা আছে? দুটো এক্সট্রিম বলছেন, মাঝামাঝি কিছু একটা আছে আমার মনে হয়। মানে এটা একেবারে ডিঙ্গি নৌকা আমি বলবো না। আচ্ছা, আমরা এভাবে যদি খেয়াল করি, এই সরকার যে চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছিল, সেই চ্যালেঞ্জ সব প্রবলেমের পরও, মানে আমরা জানি পোস্ট আপরাইজিং কি হয় না হয়, আইন শৃঙ্খলার ক্ষেত্রে আরও অনেক ভালো করার সুযোগ ছিল। মানে ওসব মাথায় রেখেই, পুলিশের এটা হয়েছে ওটা হয়েছে মাথায় রেখেই বলছি, সুযোগ ছিল। খুবই বেসিক কিছু জায়গায়, খুবই রুটিন কিছু কাজে সরকারের ব্যর্থতা আছে। ওগুলো যদি ঠিকঠাক মতো হতো, এখন কিন্তু পরিস্থিতি ভিন্ন হতে পারতো। এটা আমি একমতে যে আপনার যে অনাস্থা তৈরি হচ্ছে সেটার কারণ এটা। এখন আমি এটাকে যেভাবে দেখি, মানে আমাদের পুলিশ দিয়ে আসলে খুব ভালো আইন শৃঙ্খলা রক্ষা এবারকার নির্বাচন অন্তত করা যাবে বলে আমি মনে করি না। আচ্ছা, এখন নির্বাচনকে সামনে রেখে সোফার যে ফেইলিয়ার আছে, এটা মানে আপনি আগ পর্যন্ত বা এখন পর্যন্ত এটাকে ডিঙ্গি নৌকা বলতে পারেন, কিন্তু আমার জায়গাটা বলি নির্বাচনের আগে আগে সম্ভবত এটা মাঝামাঝি বিরাট জাহাজ ডিঙ্গি নৌকার একটা লঞ্চ টঞ্চ টাইপের কিছু হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আশা করছি কেন, সেটা একটা যৌক্তিক কারণ আছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে সেনাবাহিনীর ডেপ্লয়মেন্ট 3 গুণ হবে। এখন আপনি বলবেন যে অ্যারাউন্ড 30,000 সম্ভবত আছে, এটা 90,000 বা 1 লাখ হয়ে যাবে। এতদিন তো রাজ্জাকি ভাই যেটা বলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছিল, আমরা এই আলাপগুলো করছি, এটা সেনাবাহিনীর জন্য আসলে খুবই রেসপেক্টের ব্যাপার না, যেগুলো যখন বিব্রতকর নিশ্চয়ই, যে আপনি তো মাঠে আছেন, আপনার ইমেজটা তো আপনাকে দেখতে হবে। কিন্তু আমি যে কথাটা বলছি, ধরুন সরকার নিজে, ইভেন সেনাবাহিনী, এই নির্বাচন যদি ঠিকঠাক মতো না হয়, এখন সেনাবাহিনী সরকারের পার্ট, কিন্তু এই সেনাবাহিনী 5 অগাস্ট থেকে শুরু করে তার একটা ভিন্ন জায়গা তৈরি হয়েছে। খেয়াল করবেন, শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগ পর্যন্ত এক ধরনের ড্রাইভিং সিটে কে ছিলেন? মিলিটারি চিফ। উনি সবার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। উনি নির্বাচনের কথা বারবার বলেছেন। এটা নিয়ে কেউ প্রশ্ন করেছে যে তিনি এভাবে বলতে পারেন কিনা, আমি প্রশ্ন নিয়ে আজকে ডিবেট করছি না, কিন্তু করেছেন তো সুতরাং এটা প্রত্যেকের ইমেজেরও প্রশ্ন। আমাদের সেনাবাহিনী দিনের শেষে এই দেশের জনগণের কাছে কতটুকু আস্থার জায়গা হবে, সেটা কিন্তু এই নির্বাচনে নির্ধারিত হবে। ফলে আমি মনে করি যে নির্বাচন সামনে রেখে যা যা আমরা এক্সপেক্ট করছি সেটা তো হবে না, এটা হয় না। এবং এটাও আরেকটা মানতে হবে, অভ্যুত্থান পরবর্তী দেশে নির্বাচন খুব শান্তিপূর্ণ, খুব ভালো হয় না, হবে না। আমরা কিন্তু এখনো, আমি তো সেটাই বললাম, আমরা যে মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি, আমরা কিন্তু এখনো, বরং আমি এটা প্রশংসা করি, এখন পর্যন্ত আমরা খারাপের দিকে যাওয়া শুরু করেছি। দেশগুলোতে স্বৈরাচার বিরোধী লড়াই যারা করেছে, তাদের মধ্যে যে লেভেলের ফাইট শুরু হয়ে গেছে, আমরা কিন্তু কোনো একটা দেশের
সাথে যদি তুলনা করি, যে কোনো দেশ যে কোন দেশে ভালো আছে, ভালো ছিলাম এখন পর্যন্ত, এখন ভালো এখন আছি, পর্যন্ত আছি, কিন্তু ওইটুকু যদি না যাই, মানে আমাদের মধ্যে এখন পর্যন্ত ডিবেট আছে, একটা ডিবেট আছে, কিছুটা সংঘাত আছে, সহিংসতা মেজর হয় নাই, সহিংসতা নাই নাই। বা সো ওইটুকুও যদি থাকে, নির্বাচন খুব বেশি কেওটিক হবে আমি আবার সেটা মনে করি না। কারণ সবাই যদি দিনের শেষে এটা বোঝে যে আমাদের তো আসলে যত যাই চিন্তা করি না কেন, এটা 1-11 অভিজ্ঞতা কিন্তু বেশি দূরের না। যারা মনে করেছিল যে তাদের আন্দোলনের ফসল তারাও যে খুব শান্তিতে ছিল, তা কিন্তু না। সুতরাং বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকার থাকুক বা অন্য কিছু হোক, দিনের শেষে এটা সবার জন্য ভালো হবে। আপনার কাছে কি মনে হয় জাহিদ ভাই, যে আপনি এই যে অভ্যুত্থান পরবর্তী যদি বলেন যে বিভিন্ন দেশগুলোতে যেটা হয়েছে, এই আরব বসন্তের পরে যে বিভিন্ন দেশে আমি ওটার সাথে তুলনা হয়েছে, করতে চাই। তো ওখানকার বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা এক। বাংলাদেশে মনে করেন যেহেতু জাতি হিসাবে একটা ইউনিফাইড জাতি, এখানে ধর্ম দিয়েও ক্লাস করা যায় না, জাতি দিয়েও ক্লাস করা যায় না, এখানে হয় না আসলে, চেষ্টা হচ্ছে, এখানে হয় না আসলে। মানে দেখা যাচ্ছে যে এখানে মুসলমানদের মধ্যে 95% বা 99% সুন্নি, তো সুতরাং যুদ্ধ করতে গেলে তো একটা সংখ্যা লাগে, তো ডিবেটটা হয় না। তা আমার প্রশ্ন হলো, এই যে আমি যদি বলি যে ওসমান হাদির উপরে যে আততায়ীর হামলা, এই হামলাকে কেন্দ্র করে এই যে জুমার যে স্ট্যাটাস কিংবা পরবর্তীতে নির্বাচনে এটা কোনো বড় ইম্প্যাক্ট পড়তে পারে কিনা মনে করেন কিনা আপনি? আমি বলতেছি দুইটা পার্ট, কিন্তু একটা নিরাপত্তা আর একটা ভোটের, মানে ওই যে একটা ইমেজ তৈরি করা থাকে না, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, যেটা মানে সবচেয়ে বেশি কাজে দিচ্ছে নির্বাচনের জন্য, সেই জায়গাটা কোনো মানে সংখ্যা দেখেন কিনা? ধরুন আমরা যদি এখানে একটা বাজি ধরি, মানে বেটিং হয় না খেলায়, যে কোন দল জিতবে, মানে নির্বাচন হবে কি হবে না, যদি বেটিং হয়, আমি নির্বাচন হবের পক্ষে বেট করছি অনেক দিন থেকে। বড় বাজি ধরবেন? বড় বাজি ধরবো, নির্বাচন হবে মোটামুটি ভালো একটা নির্বাচন। মানে ডক্টর ইউনূস যেভাবে বলেন, উনি তো আসলে মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলেন, শ্রেষ্ঠতম নির্বাচন হচ্ছে না, এটা শিওর। কিন্তু আবার এমন খারাপ হবে না যেটা গ্রহণযোগ্য হবে না, এত খারাপও হবে না, কিন্তু রক্তাক্ত হতে পারে। এবং নির্বাচন মানে তো দিন না, আমরা যদি প্রি ইলেকশন, ইলেকশন ডে অ্যান্ড পোস্ট ইলেকশন, এই পুরো সময়টা, বিশেষ করে নির্বাচনের এই যে জার্নি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে কিন্তু অনেক রকম ঘটনা ঘটবে। এটা আমি মনে করি নির্বাচন বানচালের জন্য এরকম টার্গেটেড কিলিং আরও হতে পারে, এবং এটাকে নিয়ে পরস্পরের মধ্যে, মানে একটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে কেওস লাগানোর প্রধান কাজ হচ্ছে যারা একসাথেই লড়াই করেছিল একসময় স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। প্রত্যেকটা দেশ, মিশরে, তিউনিসিয়ায়, লিবিয়ায়, সিরিয়ায়, প্রত্যেকটা জায়গায় দ্য সেম স্টোরি, নিজেরা এরপর ফাইট করা শুরু করে দিয়েছে। ইভেন যারা সফল হয়েছিল দ্রুত, তিউনিসিয়া, ইজিপ্টে, লিবিয়াতে খুব দ্রুত সফল হয়েছিল, ওরা পতন ঘটিয়ে দিতে পেরেছে, কিন্তু এরপর নিজেরা ফাইট করতে করতে পারে নাই। সো ওইটাকে কেন্দ্র করে এখন চেষ্টা হবে এটা। আমি যেন প্রায় বলি যে আমরা ভারতকে সতর্ক করছি, কিন্তু ভারতকে পুরো নিয়ন্ত্রণ করার স্কোপ আমাদের না। আমরা যেটা পারি, আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যেন পরস্পরের বিরুদ্ধে লেগে না যাই। কিন্তু ওই চেষ্টাটাও নির্বাচন পর্যন্ত হবে আমি মনে করি। তবে আবারও বলি, সেটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে নির্বাচন হবে না। রাজাকি ভাই, অনেক রকম ঘটনা ঘটবে আগামী নির্বাচনের আগে আবার নির্বাচন পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই যে সবাই আশঙ্কা করছে যে আগামী নির্বাচন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটবে, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমরা কি নির্বাচন পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো? এক। আর দুই নম্বর যে প্রশ্নটা করেছিলাম জাহিদ ভাইয়ের কাছে, যে মানে হাদি এখন যে অবস্থায় আছে, হাদির কারণে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এই মুহূর্তে অনেক বেশি, আমার কাছে মনে হয় অনেক বেশি বড় পর্যায়ে চলে গেছে, সেটা কি আগামী নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা? একেবারে মানে জাহিদ বলছেন যে অনেকগুলো ঘটনা ঘটবে, এবং এই আশঙ্কা অনেকের যে অনেক ঘটনা ঘটবে, সেই অনেকগুলো ঘটনা ঘটে ঘটে নির্বাচন পর্যন্ত পৌঁছানো কতখানি সহজ? এক। আর দুই নম্বর, হাদির উপরে হামলার ফলে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যতখানি উস্কে গেছে, সেইটা কি কোনো দলের পক্ষে ভোট ব্যাংক হিসেবে কাজ করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম আমি একটা জায়গায় আসছি, আপনি ইন্ডিয়ার প্রসঙ্গটা আনছেন, সেখানে আমি আগে যাই। আমাদের এখানে যখন হাদি গুলিবিদ্ধ হলো, তারপর আমি শুনলাম সে ইন্ডিয়া পালায়ে গেছে। কে বললো, কিসের ভিত্তিতে বললো, কিভাবে বললো? আমি কি আমার দেশটা একেবারে ছাইকে দেখছি যে কনফার্ম নাই? এক। দুই, না, ওইটা একজন সাংবাদিক বলেছেন। আর বলুক, যেই বলুক, তার থেকে তো কথা আসছে, এবং তাতে কিন্তু আমরা ইন্ডিয়াকে বেশ কিছু কথা বলি, ইভেন ইন্ডিয়ান হাইকমিশনকে আমরা ডেকে দিয়ে কথা বলছি, বিভিন্ন বিষয় নিয়ে বলছি। মানে চট করে আপনি কথাটা যে বলে ফেলছেন, আপনি তো এক হাদি ইস্যু থেকে আপনি ইন্ডিয়ারে একেবারে 7 সিস্টার বন্ধ করে দিবেন, কিংবা ইন্ডিয়াকে ডেকে তলব করতেছেন। আজকে আবার ইন্ডিয়া, আজকে না গতকাল আমাদের হাই কমিশনারে ডেকে তলব করতেছে। মানে বিষয়গুলা কি? আমার বিষয়গুলা প্রথম আমি আভ্যন্তরীণ থাকি, টোটাল বিষয়টা। আজকে সবগুলো পত্রিকাও রিপোর্ট করেছে যে
ঢাকা দিল্লি টান পড়েন? সেটাই বলতেছি। প্রথমত এই যে শেখ হাসিনার পলায়ন বলি বা চলে যাওয়া, বাকি ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ। প্রথম আমার নিজের আভ্যন্তরীণ স্টেবল করব। আমার তো নির্বাচনের মাধ্যমে যাই, নির্বাচন ছাড়া যাই, আমি তর্কের খাতিরে বলছি। আমাদের তো সব আলোচনায় একটা জায়গায় আসতে হবে। আমরা কিন্তু সেটা পারি নাই। কেন পারি নাই সেই কথা তর্ক করে লাভ নাই। আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে সবাই ছিলাম, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আমাদের যথেষ্ট জটিলতা হয়েছে, এখনো হয় না। ইনফ্যাক্ট এটা যদি গণভোট হয়, হ্যাঁ হয়, তারপরে আবার পার্লামেন্ট অ্যাপ্রুভাল দেয়। তা আমরা এখন যদি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, হ্যাঁ, এই সংস্কার কিচ্ছু হবে না। পার্লামেন্ট একটা হলেও আপনি লিখে রাখতে পারেন, ওগুলো সংস্কার হবে না, আপনি লিখে রাখতে পারেন। আমি অ্যাডভান্স বলে দিলাম তো, এগুলো হবে না। না রেকর্ড রাখতেছি, লিখে রাখতে হ্যাঁ, লিখে রাখেন। আচ্ছা, রেকর্ড থাকবে। হ্যাঁ, নির্বাচন একটা হওয়া দরকার। আমি মানে যদি এখন আসেন, যদি সংস্কার হয়, পরবর্তী ওই টকশোতে এসে আপনি এটা সরি বলবেন, তখন আমি মনে করবো যে আমার কথারে আমলে নিয়ে তারা করছে যে তাও সরি জি, যে রাজ্জাকিরে ধরতে হবে, কাজে নিলাম। এবার আসেন, হাদির গুলির পরে সোশ্যাল মিডিয়া আসুক, যেভাবেই আসুক, তারপরে কিন্তু বলা হচ্ছে এরপরে টার্গেট কারা। ইভেন হাসনাত আবদুল্লাহ পর্যন্ত নাম আসছে। এখন যদি বলেন ভিত্তি কি, পাইতেছি তো, আমরা পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, নানানজন বলছে। আচ্ছা, এখন এই যে ঘটনাগুলা, এতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? তার মানে কি, আপনি দেখেন, আমি কথাটা অনেক জায়গায় বলছি যে হাদি ইনকিলাব মঞ্চের, তারপরে নাম আসতেছে হাসনাত আবদুল্লাহর, তারপরে নাম যদি এক্সওয়াইজেডের আসে, আপনি ঘুরে ফিরে দেখবেন যে ঘটনায় ভিকটিম জীবিত থাকে, ভিকটিম যখন জীবিত থাকে, যেমন জাহিদ ভাইয়ের একটা হাত আমি কেটে ফেললাম, কিন্তু জাহিদ ভাই কোর্টে দাঁড়ায় বলতেছে বিপু কাটছে, কারণ সে ভিকটিম তো জীবিত। ভিকটিম জীবিত মামলা কিন্তু খুব কঠিন। এখন কোর্ট জিজ্ঞেস করলো, তুমি কেন, তোমারে কেন বিপু কোপ দিবে? মাই লর্ড, আমি জানি না সে কেন দিবে, বাট কোপটা সে দিছে। তাহলে কিন্তু বিপুর বাঁচার কোনো অপশন নাই। এক পাশাপাশি ভিকটিম বলতে পারে, যদি রাজ্জাকি সত্যি কোপ দিয়ে থাকে, ভিকটিম ওটাও বলতে পারে রাজ্জাকি সাহেব আমার হাতটা কেটে ফেলছে। তার মানে ভিকটিম যখন জীবিত থাকে, ভিকটিম জানে সে এই ভিকটিমাইজ কেন হইল, কেন হয়েছে। সুতরাং যে সরকারটা পালায় গেছে সে ভিকটিমাইজড অ্যান্ড শি ইজ অ্যালাইভ। সুতরাং সে জানে তাকে কারা এখান থেকে তাদের অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা কারা পালন করছে, এবং তারা যদি টার্গেটেড হয়, হিসাবে তো সবাই টার্গেটেড হওয়ার কথা, দল মত সব দলই তো টার্গেট হওয়ার কথা, যেভাবে ক্লেম করে যে আমরা জুলাই আন্দোলন করেছি। তাহলে সব দল তো টার্গেট হচ্ছে না, হচ্ছে পার্টিকুলার। তার মানে ভিকটিম জানে যে তারা কারা তার প্রকৃত শত্রু, এবং সেই হিসাবে ওই ভিকটিমের যে শত্রু, সেই শত্রুদের হওয়া উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু, কিন্তু সেটা হয়নি বাংলাদেশে। হয়নি বলে অনেক কিছু এখন সামনে হাদিকে কেন্দ্র করে আমরা যেটা দেখতেছি, একটা জেনারেশন হয়তো বেরোয় আসতে পারে। কেন বেরোয় আসতে পারে বলতেছি? সম্ভাবনা, আমি বলছি না আসবেই, কারণ আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এই দেশের জনগণ, অর্থাৎ যারা 20 থেকে 35-এর মধ্যে আছে, অর্থাৎ 2008-09-তে যারা 20-এ ছিল, 24-এ তারা ধরেন 35 বছর বয়স হয়েছে, এরা কিন্তু ক্ষমতায় একমাত্র আওয়ামী লীগকে দেখেছে এবং তার জুলুমটা দেখছে। সুতরাং আওয়ামী লীগ তারা প্রত্যাখ্যান করছে 4 কোটি ভোটার, অ্যাটলিস্ট এই যে তরুণ ভোটার যাদের কথা ডিজন করছে। ইয়েস, অফকোর্স, এরা ভোট দিবে না। সেকেন্ড আসেন, তারপরে যে দলগুলা মাঠে ছিল এখন পর্যন্ত যারা আছে, দোজ হু আর গোয়িং টু কন্টেস্ট ইলেকশন, তারা কিন্তু তখন বিরোধী দলেও ছিল না। কাজে এই 4 কোটি লোকের কাছে তাদের সম্পর্কে কোনো জাজমেন্ট নাই। তাদের কাছে জাজমেন্ট গেছে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা দলের রোলগুলো, কে কি রোল প্লে করতেছে তার উপরে। তো সেক্ষেত্রে আজকে হাদিকে কেন্দ্র করে যে একটা গ্রুপ, কিছু লোক আসে, শাহবাগে আসে বা এক্সওয়াইজের, তাতে দেখা যাবে এদের নিরাপত্তা সবচেয়ে কম। যাদের কথা বললাম, ওই ভিকটিম যাকে বলতেছে, ভিকটিমের কাছে যারা নিরাপদ না, যে জীবিত ভিকটিম। সুতরাং সামনের যে ঘটনাটা, নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে তাদের কাছেও কিন্তু এরা আদৌ নিরাপদ বোধ করে কিনা। যদি তারা নিরাপদ বোধ না করে, তাহলে আবার হয়তো সম্ভাব্য যারা জিতে আসতে পারে নির্বাচন হলেই যারা জিতে আসতে পারে, তাদের সাথে তারা মুখোমুখি হতে পারে নির্বাচন বানচাল করার জন্য। কেন? তারা সেফটি সিকিউরিটি খুঁজবেই, এবং সেটা তারা পায় নাই, এনশিওর্ড হয় নাই। তা না হলে আপনি মনে করেন
আমরা তো এই সমাজটায় থাকি, আপনি সিম্পেথি বলতে পারেন, অমুকে মারা গেছে বা অমুকে গুলি মারছে, সেজন্য সবাই আমরা কষ্ট প্রকাশ করছি, কোনো সন্দেহ নাই। কিন্তু এমনও নির্দেশ কথা আমরা পাইছি যে আমরা যদি উদ্যোগ নিতাম তাহলে ওখানে তুলোধুনো করে ফেলতে পারতাম, এই কথাটাও আসছে ওইখান থেকে ফেরত আসার পর। মানে আপনি তো একটা সেন্টিমেন্টকে মূল্যায়ন করবেন যে তাদের হাদি গুলি খাইছে, তাদের মানে যারা আছে সেখানে গুলি খাওয়ার পর যদি বিপু দেখতে গিয়ে বিপু একটু অপমানিত হয়ে আসে, তাহলে তো হিসাব করা উচিত ছিল না, এটা হতেই পারে সেন্টিমেন্ট। কিন্তু বিপু এসে যদি আবার একটা স্টেটমেন্ট দেয়, আমি তো ইচ্ছা করলে হুকুম দিলে এটা তুলাধনা হয়ে যেত, মানে এতে কি আপনার কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং গ্যাপটা বোঝা যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় এই আরেকটা বিপ্লবের দিকে যাচ্ছে কিনা দেশটা, যে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের মুখোমুখি হয় কিনা, এটা একটু মানে, এবং এটা যদি হয় তাহলে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। সেজন্য সব দল মত নির্বিশেষে এবং রাজনৈতিক হয় দল, না, মানে আমরা সম্ভাবনা দেখছি এটা আমি তো বলছি, সুতরাং সব দলের ঐক্যমত্যে এসে এমন একটা জায়গায় যাওয়া উচিত আমরা দেশ গড়ব এবং দেশের স্বার্থে গড়ব, কারো পাও চাটবো না, কারো কাছে যাবো না, কারো কথার ধারও ধারবো না। আমার আভ্যন্তরীণ স্টেবিলিটি, যেটা বললাম, বডি স্টেবল না করে যেমন অপারেশন করা যাচ্ছে না, ঠিক তেমনি ভাবে মাঠটাকে স্টেবল করে আপনি নির্বাচন করতে যান। জাহিদ ভাই, একেবারে যদি বলি মানে পতিত ফেসিবাদী সরকার, মানে আওয়ামী লীগ সরকার, আসলে বাংলাদেশে যারা ফেসিবাদের বিরোধী যারা পক্ষ শক্তি আছে তাদের মধ্যে একেবারে এই বিষয়টা কিন্তু অনেক বড় ক্যাম্পেইন চলছে যে তারা কারে কারে শত্রু মনে করে, একদম স্পষ্ট আমি বলতে পারি। সেখানে আমি আবারও খোলাসা বলি, সেখানে বিএনপিকে একটু কম শত্রু মনে করা হচ্ছে। না না, আমি বলতেছি, সেখানে সব বক্তৃতা শুনি, আমি আপনাকে তালিকা আমি দিয়ে দিতে পারি। বলতেছি এখন প্রশ্ন হলো, ওসমান হাদির উপর হামলার পরে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সভা হয়েছে যেখানে ইনকলাব মঞ্চের আহ্বানে, সেখানে বিএনপি যায়নি। এই সব মিলিয়ে যে একটা ক্যাম্পেইন চলছে, যে কোনো কারণে এই যে রাজ্জাক ভাই বলল যে একেবারে যদি কোনো কারণে একেবারে এই যে সর্বদলীয় যারা গেছে বিএনপি ছাড়া, তারা যদি সবাই বিএনপির কাছে নিরাপদ বোধ না করে, বিএনপিকে যদি ঠিক আরেকটা শক্তি মনে করে যারা তাদেরকে নিরাপত্তা দেবে না, এটার কোনো ইম্প্যাক্ট আগামী নির্বাচনে পড়তে পারে। তার আগে শেখ হাসিনা কাকে কাকে টার্গেট করছে খুব ক্লিয়ারলি বলি। শেখ হাসিনার প্রতিটা বক্তব্য আমি শুনি, এটা আমি আসলে ওনাকে বুঝতে চাই বলে। আওয়ামী লীগের পেজ এবং যারা আরাফাতের পেজে উনি অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু বলেন। তো এই জন্য আমি আমার দীর্ঘ শোনা থেকে বলে দিতে পারবো ওনার তালিকায় কে কে আছে। ওনার টার্গেট হচ্ছে সমন্বয়করা, উপদেষ্টা পরিষদের কথা মাঝে মাঝে বলেন, আর দুইজন ব্যক্তির কথা রিপিটেডলি বলবেন উনি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান। উনি গুলি করেন নাই, ভেতর থেকে গুলি করা হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের নির্দেশে, আপনি শুনবেন। সো ওনার শত্রুর তালিকা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমাদের সমন্বয়করা যারা সামনে ছিলেন তাদের উপরে তার তীব্র ক্ষোভ আছে। কয়েক মাস আগে আমার মনে আছে এরকমও বলছেন এদের কেউ কেউ বিয়ে করছে, ওদের শ্বশুর বাড়ির খবর নাও, মানে সার্জিস আলম তখন মাত্র বিয়ে করেছেন, এরকম মন্তব্য তার আছে। আমি এই জন্য বলছি, আমি ওনার নারী নক্ষত্র জানি উনি কাকে কাকে টার্গেট করছেন, কার উপরে ক্ষোভ আছে। সুতরাং বিএনপি দল হিসাবে না বললেও তারেক রহমানের প্রতি তার তীব্র ক্ষোভ আছে, ডক্টর ইউনূসের প্রতি, আর সমন্বয়কদের কথা রাইটলি। এখন এদের মধ্যে এই ভয় আছে কিনা, রাজ্জাকি ভাই যেটা বললেন, কিন্তু এই ভয়টা তৈরির চেষ্টা আছে। রাজ্জাকি ভাই যতটুকু আশঙ্কা করেছেন, একটা পক্ষ আছে আবার তাদেরকে এই কথাগুলো বলছে যে তোমাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি। এখন খেয়াল করবেন আপনারা, আমি যদি এখন পেছনে যাই, এই তরুণরা ভুল করেছে তো। আমাদের এই সমন্বয়করা কেউ কোনো রকম প্রভোগ করার আগে বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করেনি, জনাব তারেক রহমানকে দিয়ে শুরু করেনি। আমি যদি নাম বলি, জনাব হাসনাত আব্দুল্লাহ একটা দেশ সফরের মতো করছিলেন, তিনি শুরুই করেছেন তাদেরকে অ্যাটাক করে, হ্যাঁ, বক্তব্য প্রথম শুরু করেছেন, মিছিল হয়েছে, কোনো প্রয়োজন ছিল না। এগুলো আরো পরের দিকে একদম শুরু হয়েছে ওখান থেকে। হ্যাঁ, তো আমরা তখন এগুলো নিয়ে সমালোচনা করেছি, এটুকু পরামর্শ দিতে চেয়েছি যে প্লিজ আমরা এগুলোর মধ্যে না যাই, এখন এগুলোর মধ্যে আমরা না যাই, কিন্তু যাওয়া হয়েছে এবং পাল্টাপাল্টি হয়েছে। বিপদ এখন আরেকটা যেটা হয়েছে বলে মনে করি, যেটা আসলে পাবলিকলিও আছে আর ভেতর থেকেও আমরা জানি, সেটা পাবলিকলি যেহেতু আছে, আমি পাবলিকলি প্রকাশিত তথ্যের বাইরে কথা বলি না। নির্বাচনের আসন সমঝোতা নিয়েও এক ধরনের সমস্যা শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এনসিপি বিএনপির সাথে নেগোশিয়েট করছিল, কিন্তু তারা যে পরিমাণ সিট চেয়েছে তার কাছাকাছিও সম্ভবত বিএনপি দিতে রাজি হচ্ছে না। ফলে যেটা হলো, যে পক্ষটা সুযোগ নিতে চায় যে বিএনপি আসলে কিন্তু তোমাদেরকে এই সমস্যা ওই সমস্যা করবে,
আমাকে যদি জিজ্ঞেস করেন বিএনপির কাছে কি তারা নিরাপদ না, আমার উত্তর হচ্ছে নিরাপদ। আমি মনে করি যে তারা বিপদে পড়ে যাবে, বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ঠিক মতো, আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে সব সমালোচনার পরও এনসিপির এই যে যারা সমন্বয়করা আছেন, যারা সামনের সারিতে ছিলেন, তাদের যে গ্রহণযোগ্যতা বা সোশ্যাল ক্যাপিটাল ছিল একটা সময়, ওটা অনেক পড়ে গেছে। সমাজের মানুষজনে তাদের সম্পর্কে নানা রকম কিছু মনে করেন, এর মধ্যে সব যে সত্য তা না, কিন্তু পারসেপশন ম্যাটার করে। তো ফলে এটা হয়ে গেছে। এরপরও কিন্তু আমি বলি যে আমরা শেখ হাসিনা, আমি প্রায় বলি যে এই তরুণরা যদি সবাই বিপথে চলে যায়, তারপরও শেখ হাসিনা পতনের সময় তারা যে রোল প্লে করেছিলেন ওইটা কোনোদিন মিথ্যা হবে না, ওটা লিখিত হয়ে গেছে। সে কারণে এই জাতির কিন্তু এদের প্রতি স্টিল একটা ওই লাস্ট জায়গাটায় সফট কর্নার আছে। এটাকে ভঙ্গ করে বিএনপি যে দলটা রাজনীতি করতে চায় ভবিষ্যতের জন্য, এবং সে যদি হাসিনা হইতে না চায়, যে আমি হাসিনা হবো, মানুষ কি মনে করে আমি কেয়ার করি না, সে যদি সেটা না হতে চায়, তাহলে সে এদের উপরে কোনো সমস্যা তৈরি করবে না। এই জায়গাটা যে প্রশ্নটা উঠেছে, আসলে এটা কি বিএনপির ভুল নাকি ক্যাম্পেইন? ক্যাম্পেইন আছে না, আপনি জানেন বিএনপি সর্বদলীয় বৈঠকে ওটা খুব জরুরি, এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠকে না যাওয়া নিয়ে আমি প্রাথমিকভাবে একটা টিভি চ্যানেলে, তখন সেদিন মাত্র এটা হয়েছে, আমি ডিটেল জানি না, আমি ক্রিটিক করেছি। আমার বক্তব্য ছিল বিএনপি যাওয়া উচিত ছিল, কিন্তু পরবর্তীতে ওই মঞ্চে যে ধরনের বক্তব্য হয়েছে এবং একটা শপথ যেটা হয়েছে, এই শপথের অংশ বিএনপি হতে পারে বলে আমি মনে করি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওটা হতাম না, এবং আমি নাম বলছি না, খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনি ওই শপথের সময় হাত ওঠাননি। এটার ভিডিও আমাদের সামনে এসছে, আপনি এটা পার্ট হতে পারেন না। কারণ ওখানে আমি একটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। ভারত নিয়ে আমাদের খুবই যৌক্তিক সমালোচনা আছে, আমি প্রায় একটা কথা আপনাকে বলি, আমিও ভারতের যথেষ্ট সমালোচক, এই কারণে আমার চ্যানেল বন্ধ আছে ভারতে। আচ্ছা, কিন্তু আমি কি এরপর বলবো যে ভারত আমাদের ওখানে, ইভেন বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে ভারতের প্রশ্ন আছে। ভারতের কিন্তু অনেক লোকজন বলে আমাদের ফেনীর ওখান থেকে একটা চিকেন স্নেক আমাদেরও আছে, ওইটা কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে, সব চিকেন স্নেক বড় করে ফেলা যাবে পঞ্চগড়ের ওই দিকটা দিক কেটে, এগুলো বলে ওরা। অখণ্ড ভারতের কথা বলে যে পুরো ম্যাপের মধ্যে তোর দেশটাই আমি খাইয়া ফেলবো বলে। ডাজ ইট মিন যে আমরা এবার পাল্টা ওটা বলবো? আমি মনে করি না। এখন সমস্যাটা কোন জায়গায়? ওই মঞ্চে দাঁড়িয়ে তো এই হুমকি হয়েছে যে আমি, হ্যাঁ, কন্ডিশন ছিল যে আমার এখানে বিশৃঙ্খলাকারীদেরকে যদি তুমি আশ্রয় দাও, তাহলে তোমার বিচ্ছিন্নতাবাদী থেকে আমরা আশ্রয় দিয়ে ট্রাভেল সিস্টেম বিচ্ছিন্ন করে দেবো। কিন্তু এটা আমরা যখন বলছি, একটা রাষ্ট্রের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন করি, সেটা বিএনপির মতো একটা দল, যে দলটা নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারে, যার সম্ভাবনা অনেক বেশি, সেটা অন করতে পারেন। আপনি খেয়াল করবেন এনসিপি অনেক তরুণ যেভাবে কথা বলে, বিএনপি সরিয়ে রাখেন, জামাতকেও কি আপনি দেখেছেন যে ভারতকে নিয়ে মারাত্মক সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, আমি তোমার দেশ ভেঙে ফেলবো টেলবো, বলে নেই। কারণ জামাতও একটা নির্বাচনী রাজনীতি করে, এবার সে ভালো করতে চায়, ভবিষ্যতেও সে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। সুতরাং যে দলটা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, যে সরকার কি বলছে না, ডক্টর ইউনূস খুবই শক্ত অবস্থান ভারতের সাথে নিয়েছেন, কিন্তু মোদির সাথে যে বৈঠক হলো, ডক্টর ইউনূস নিজে চেয়েছেন না, চেয়েছেন তো। সুতরাং আপনি যখন ক্ষমতায় যাবেন, ক্ষমতা যাওয়ার কাছাকাছি থাকেন, আপনার একটা ওয়ার্কিং রিলেশন লাগবে। আমরা হাসিনা হইতে আসলে কেউ দেবো না, এটা তারেক রহমান কেউ দেবো না, হাসিনা না 25% হাসিনা হইতেও দেবো না, ওটা হলে ওনার পতন হয়ে যাবে। কিন্তু আমরা একটা ওয়ার্কিং রিলেশন চাই। সো ওই মঞ্চে সেদিন যেভাবে শপথ নেওয়া হয়েছে, যেভাবে বক্তব্য এসছে, এগুলো আসলে আমি যদি ধরেই নেই এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, জি, তাহলে সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখে। সেখানে কি বিএনপি পিছিয়ে গেল না? না, পিছিয়ে গেল না। আমি একটা জিনিস উল্লেখ করলে আপনার মনে পড়বে নিশ্চয়ই, জনাব তারেক রহমানকে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ নিয়েছিল, ওখানে ইন্ডিয়ার প্রসঙ্গ এসেছিল। ওখানে উনি খুব ক্লিয়ারলি বলেছেন ইন্ডিয়া প্রশ্নে বাংলাদেশের জনগণের ন্যায্য ক্ষোভ আছে, তিনি আশা করেন যে এগুলো ভারত অ্যাড্রেস করবে, তারপরও তারা যদি না করে তিনি বাংলাদেশের জনগণের সাথেই থাকবেন। উনি কিন্তু একদম স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। সে কারণেই বলছি, আমি ডিফারেন্সের কথা বললাম, ওসমান হাদি কেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে, সেখানে কি বিএনপি ব্যাকফুটে আছে কিনা সেই জায়গায়? না, আমি মনে করি এখন এটা বলতে পারেন যে ভারতের অন্যায্যতার একটু খেয়াল করি, আমরা ভারতের তো সরকার বা রাষ্ট্রের সমালোচনা করি, জনগণের সাথে কিন্তু আমরা যোগাযোগ চাই। আসলে গত গণ অভ্যুত্থানে কিন্তু সমস্যাটা কোন জায়গায়? কলকাতায় কি আমাদের পক্ষে মানুষ দাঁড়ায়নি? আপনি যখন বলছেন আমি তোমার দেশ ভেঙে দেবো, তখন কিন্তু জনগণের সাথেও ক্রাইসিস তৈরি হবে। সো আমি যে কথাটা মনে করি,
ভারত বিরোধিতা মানে ভারতের অন্যায়ের বিরোধিতা বিএনপি করবে, ওই জায়গা থেকে ওর সরার সুযোগ নেই। আমি একমত আপনার সাথে। সে যদি তার নির্বাচনী ক্যাম্পেইনে ভারতের সাথে ভারতের অন্যায় নিয়ে আলাপ না করে তাহলে হবে না। আচ্ছা, বিএনপির একজন নমিনেটেড এমপি তিস্তা নিয়ে কি বিরাট বড় ক্যাম্পেইন করে নাই? তাদের বিরাট বড় মশাল মিছিল করে নাই? করেছে তো, ওগুলো সাবস্ট্যান্টিভ, ফালতু কথা না বলার চাইতে বিএনপিকেও এগুলো বলতে হবে। তার অন্যায়ের কথা না বললে, আমি আপনার সাথে একমত, অ্যাড্রেস করতে হবে, কিন্তু ভাষা বা রেটরিক এরকম হবে না। এরকম হবে না। রাজ্জাকি ভাই, একেবারে ওই একই প্রশ্ন কিন্তু, যে এই যে হাদি কেন্দ্রিক মঞ্চ, না সর্বদলীয় না সর্বদলীয়টা হাদি কেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে, সেটা নির্বাচনে কতখানি ইম্প্যাক্ট ফেলবে? সেটা তো বললামই আপনাকে যে হাদি কেন্দ্রিক এই সেন্টিমেন্টটা নিয়ে নির্বাচনে বলেন না, আপনি শুধুমাত্র বলছেন তারা বলেছেন তারা হয় তাদের সঙ্গে সম্পর্ক খারাপ নির্বাচন। না 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 না, সেটা তো আপনি মনে করেন যে তারা যদি শঙ্কার মধ্যে থাকেই, তার নিরাপত্তার মানে জন্য সে, আপনি কি মনে করেন না যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের ভোটে একটা বড় ফ্যাক্ট? আমি এই মুহূর্তে তো ভোটের বিষয়ে বলবো না, যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ক্রিয়েট করে একটা বিশাল এন্টি আওয়ামী, আপনি এন্টি আওয়ামীতে আসেন, এন্টি ফেসিস্টে আসেন, সেটা ঠিক আছে, কারণ আমরা একটু আগে এক লাইনে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলোই যে মুখোমুখি হওয়ার, অর্থাৎ আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি, আমি নির্বাচন চাইব না, না চাইয়ে সরকার কন্টিনিউ করুক। সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সামনে তখন আপনি নির্বাচন পর্যন্ত যাচ্ছেনই না। না না, কথাটা বুঝতেছেন, চেষ্টা করেন। আমি এই যে যারা গুলি খাওয়ার পরে কেন্দ্র করে যে একটা গোষ্ঠী তৈরি হইতেছে, সেই গোষ্ঠীটা তো তার নিরাপত্তা খুঁজবে, এবং সেই নিরাপত্তা এখন পর্যন্ত নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের কাছ থেকে তারা আশ্বস্ত হয়েছিল আমি মনে করি না। আর মনে করি না বিধায় তারা তখন চিন্তা করবে যে মুখোমুখি তারা হয়ে যায় কিনা, তারপরে নির্বাচন। কারণ মাঠ যদি আরও গরম হয়ে যায়, বডি যদি আরও আনস্টেবল হয়ে যায়, আপনি অপারেশনে যেতে পারবেন না, অর্থাৎ নির্বাচনে যেতে পারবেন না, পরিস্থিতি বলে দিবে। কারণ কতগুলো লজিক দিচ্ছি আমি, যেমন ধরেন জাহিদ ভাই বলছে ফাইন যে ওই সর্বদলীয়তে যাওয়া উচিত ছিল বিএনপির, কিন্তু পরে যখন তাদের বক্তব্য শুনছে, তাই না, তখন শপথ নিছে, তখন এটা তাকে জাস্টিফাইড মনে হয়েছে। আমি হয়তো তার সাথে একমত যে জাস্টিফাইড মনে, কিন্তু আমি গেলে হয়তো সিনারিওটা ভিন্ন হতে পারতো। যাই নেই বলে একটা জিনিস, আর যদি আমি যাইতাম, আপনি তো পরে বলে দিচ্ছেন তারা কি বলছে, তার আলোকে বলছেন, আপনি তো জানতেন না এরা কি বলবে। আমি শুরুতে বলেছিলাম না যাওয়ার ভুল হয়েছে, এই যে না যাওয়াটা ভুল হয়েছে, দ্যাট ইজ ফাইনাল, যে ভুল হয়েছে। এবং ওই বক্তব্য শুরু করলে তখনও কিন্তু আমরা চলে আসতে পারতাম ওয়াক আউট করে, সরি আমরা কিন্তু এতে নাই, কিন্তু আমি তো যাই নাই। এটা হইলো কীরকম, অনেকটা যে আমরা বলি না যে বাক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা আমাদের আছে, আমার কেন, সারা পৃথিবীতে আছে। কোথায় যেন পড়ছিলাম যে ফ্রিডম অফ স্পিচ ইজ এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, বাট ফ্রিডম আফটার স্পিচ ইজ ইম্পর্টেন্ট, যে তারপরে থাকে কিনা ফ্রিডমটা। আরও সবচেয়ে ব্যথার জায়গা কোথায়, আমি ব্যথা না শুধু, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রদেরকে দলটা করতে হলো কেন? এই যে আজকে ছাত্ররা দলটা করলো কেন? তারা তো শুরুতেই তাদের কাছে আবহাওয়া সব কিছু বলে দিচ্ছে যে আমি যার শত্রু, যাদেরকে আমি তাড়াইলাম, আমি তাদের শত্রু, ফলে আমার দেশের সবাই তো মিত্র হওয়ার কথা আমার সাথে, কিন্তু আমি মিত্র হচ্ছি না কেন? তাহলে এনসিপির বা এই ছাত্রদের যারা শত্রু, ছাত্রদের শত্রু দেশের বাইরে আছে, ছাত্রদের শত্রু দেশের ভিতরে আছে, এই যদি হয় তাহলে দেশের বাইরের যারা আছে আর দেশ ভিতরে যারা ছাত্রের বিপক্ষে আছে, তাহলে তো তারা এক, তাহলে এদের নিরাপত্তা নাই। সুতরাং এই কারণে দল করতে হবে। আমি তো মনে করি ম্যাচিউরড রাজনীতিবিদরা বহুত গল্প করে, 8 মাস ধরে কিন্তু ইউনূস সাহেব ডাকছে আর গেছে, আবার আইসা বলছে আলী রিয়াজ এখানে বসবো কেন, আবার ডাকছে আবার গেছে। মানে কোথায় তাদের ম্যাচিউরিটি? এই পোলাপানে দল করতে হলো কেন? কেন এদেরকে আমি মার্চ করাইতে পারলাম না? আমার ভিতরে নয় তোমার ভিতরে দলটা করতে হলো, মানি হচ্ছে এই যে বিপ্লবী যে চেতনাটা ছিল সেটাকে ধারণ করছে না বিধায় তারা এই দলটা করছে। সুতরাং এইটার সেকেন্ড স্টেজ যে শুরু হবে না, নোবডি নোজ। ধন্যবাদ, একেবারে সময় শেষ। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান।